নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা চাপরাশি। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক চাপরাশি। অনেকক্ষণ ধরে কথা চালিয়ে জোরালো গলায় অনেক ওজোর আপত্তি অনিচ্ছে দেখিয়ে অবশেষে প্রায় পরাজিতের গলায়, আচ্ছা ঠিক আছে, কবে বললেন? 22-এ? টুকে রাখছি তারিখটা, তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু, বলে টেলিফোন রিসিভারটা নামিয়ে রেখে রাধিকানাথ হতাশ গলায় বলে ওঠেন, না, এই সভা করে করে এই দেশটা পাগল হয়ে যাবে, আর সভাতেই আমার জীবন মহানিশ করে তুলবে। একদিকে স্লোগান আর একদিকে ফাংশন, এই নিয়ে আছে দেশ। অন্য চিন্তা করতে ভুলে যাচ্ছে। কারণে অকারণে হরদম এই ফাংশন করা আইন করে বন্ধ করে দেওয়া উচিত। একসঙ্গে এতগুলো কথা বলে হাঁপাতেই হয়, কারণ কিছু কিঞ্চিত বয়স হয়েছে রাধিকানাথের। নন্দিতা অনেকগুলো বাংলা পত্রপত্রিকা নিয়ে বসেছিল, পড়ছিল না, ওল্টাচ্ছিল, আর বাবার জোরালো গলার আপত্তি শুনছিল। নন্দিতার হাসি হাসি মুখ দেখে মনে হচ্ছিল ওই আপত্তিটা সে যেন বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। নইলে গল্প পড়তে পড়তে হাসবে বা হেসে উঠবে খিলখিলিয়ে, সে বয়স আর নেই নন্দিতার। তাছাড়া পড়েই বা কই এইসব পত্রপত্রিকা, শুধু তো ওল্টায়। রাধিকানাথ একটা নামকরা কাগজের সহ সম্পাদক, বাড়িতে পত্রপত্রিকার বৃন্দাবন। কত পড়বে, আর কী বা পড়বে? এখন আবার স্বগতোক্তি শুনে নন্দিতা পত্রিকাটা মুড়ে রেখে মুচকি হেসে বলে, কেন বাবা, তুমি তো সভা করতে খুব ভালোই বাসো। নন্দিতা সর্বদাই বাবাকে এ অপবাদ দিয়ে থাকে, আর রাধিকানাথ সর্বদাই শুনে উত্তেজিত হন, কারণ তিনি তো জানেন একটি সভাপতিত্বে বা প্রধান অতিথ্যে স্বীকৃত দেখার আগে কত প্রতিরোধের চেষ্টা করেন তিনি। জরুরি কাজ, স্বাস্থ্য ভালো নেই, সময়ের অভাব ইত্যাদি প্রভৃতি বহুবিধ অস্ত্র নিয়েই লড়েন, কিন্তু প্রতিপক্ষের প্রাবল্যের কাছে অবশেষে হার মানতেই হয়। বাঘ শিকারীরা কি কোনো বাধা মানে? আর সভাপতি শিকারীরা কি বাঘ মামাদের চেয়ে কম? অতএব পরাজয় মেনে বলতেই হয়, আচ্ছা ঠিক আছে। কিন্তু নন্দিতা যেন ওই ফাংশনকারীর মতোই এক বজ্ঞা, কোনো কথা বুঝতে চায় না। স্বচ্ছন্দে বলে বসে, সভা তো তুমি ভালোই বাসো বাবা। এতে রাধিকানাথ উত্তেজিত হবেন না? হলেন। সেই গলাতেই বলে উঠলেন, ভালোই বাসি? তুই বলছিস কি নন্দা? তোর এই ভুল ধারণা কি কিছুতেই যাবে না? সভা ভালোবাসি বলে সভা শুনলেই আমার আতঙ্ক হয়? কেবল সময় নষ্ট, নিজের কাজকর্ম কিছুই হয় না, শরীরেও বয় না সব সময়। তবে যাও কেন? দুষ্টু দুষ্টু হাসি নন্দিতা। অল্প বয়সে মাতৃহীন মেয়ে, বাবার উপরে আবদার আধিপত্য দুই প্রবল। হয়তো এতটা উত্তেজিত হয়ে ওঠার কারণও রাধিকানাথের তাই। মেয়ের কথাকে রাধিকানাথ গুরুত্ব দিয়ে থাকেন। যাও কেন প্রশ্নকেও গুরুত্ব দিলেন। বললেন, যাই কেন? যাই কেন তা দেখতে পাস না? এক কথায় যাই। কি অনুরোধ উপরোধের ঠেলা, বাপস। নন্দিতা হেসে উঠে বলে, সে তো থাকবেই। নিজ নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য তো লোকে তেমন অনুরোধ করে থাকে, যাকে ঢেঁকি গলানো যায়। কিন্তু ঢেঁকিটা তুমি গিলবে কেন? রাধিকানাথ ক্ষুব্ধ হন, আবার চড়াও হন। বলেন, গিলি কেন? গায়ে মানুষের চামড়া আছে বলেই গিলি।
না গেলে পারি না। আমাকে সবাই এত ভালোবাসে, এত শ্রদ্ধা সম্মান করে, আমাকে একটিবারের জন্য নিয়ে যেতে পারলে কৃতার্থ হয়। সেটা দেখব না? তবু তো চেষ্টা করি এড়াতে। তা বলে অভদ্র তো হতে পারি না। না, অভদ্র হওয়া আমার পক্ষে সম্ভব নয়। করি। রাগ রাগ মুখ করে বসে পড়েন রাধিকানাথ। মেয়ের মুখটা কিন্তু হাসি হাসিই থাকে। সম্ভব হতো বাবা। নন্দিতা গলা ছেড়ে হেসে ওঠে। যদি তুমি এই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার স্বরূপটা বুঝতে। রাধিকানাথ এবার গম্ভীর হন। গম্ভীর আর ক্ষুব্ধ গলায় বলে, তোর সেই কথা। তোরা এ যুগের ছেলেমেয়েরা বড় অসভ্য হয়ে গেছিস নন্দা। এত ছোট কথা তোরা ভাবতে পারিস কি করে? নন্দিতাও অতএব গম্ভীর হয়। অবিরত ছোট মানুষ দেখতে দেখতে আর ছোট কটা বুঝে ফেলতে ফেলতে ছোট ভাবনা ভাবতে শিখে ফেলেছি বাবা। জ্ঞান চক্ষুটা বড় তাড়াতাড়ি খুলে গেছে আমাদের। রাধিকানাথ আরও গম্ভীর হন। যেটাকে জ্ঞানচক্ষু ভেবে আত্মপ্রসাদ অনুভব করছিস নন্দা, আসলে সেটা বিকৃত চক্ষু। আমাকে লোক চায় আমি কবি বলে নয়, একটা কাগজের সাব এডিটর বলে। এই দেখাটাই তোর বিকৃত দৃষ্টির দেখা। নন্দিতা যদি রবীন্দ্র যুগের মেয়ে হতো, নিশ্চয়ই বাপের এই ধিক্কার বাণীতে আহত হতো, অভিমান করত, চুপ করে যেত। তাহলে নন্দিতার চোখ ছলছলিয়ে উঠত, অথবা বড় বদলের চোখের কোল বাহিয়া দুফোঁটা জল গড়িয়া পড়িত। কিন্তু নন্দিতা রবীন্দ্র যুগের মেয়ে নয়, যুগোত্তর যুগে জন্মানো মেয়ে। তাই নন্দিতা অপবাদ গায়ে রাখতে রাজি হয় না, জোর গলায় প্রতিবাদ করে। ও কথা বললেই মানবই না। নিজের চোখে দেখিনি বুঝি? যাই না বুঝি তোমার সভাটভায়? দেখতে পাই না তোমার কাগজের ক্যামেরাম্যানটি ক্যামেরা বাগিয়ে ধরলেই ফাংশন কর্তারা কেমন গুছিয়ে বাগিয়ে ক্যামেরাম্যানটিকে ফোকাসের মধ্যে এসে পড়েন। ঠেলাঠেলির চোটে তোমার মুখটাই প্রায় আড়াল হতে বসে। তা যাক, ফটোটা যখন কাগজে বেরোবে ওদের মুখ টুকগুলো তো আর বেরোবেই ফটো। অন্তত তোমার কাগজে। তুমি যেখানে চিফ গেস্ট বা প্রেসিডেন্ট, সেই সবার বিবরণ তোমাদের রিপোর্টার বেশ বিস্তারিত করেই লিখবে। শুধু এই জন্যেই ওরা আমায় ডাকে। রাধিকানাথ উত্তেজিত হন। নন্দিতা কিন্তু নির্বিকার গলায় বলে, আমার তো তাই বিশ্বাস। তোমাদের এ যুগের এই বিশ্বাসহীনতার বিশ্বাসগুলো খুব ঠিক নয় নন্দা। আশ্চর্য, তুমি ওই বিকৃত আধুনিকতার শিকার হচ্ছ। তুমি কবি মানুষ, কবিত্ব করে কথা বলতে পারো বাবা। আমি বলবো ইহাই পরম সত্য। রাধিকানাথ আর কি বলতে কে জানে, আবার টেলিফোনের ঝনঝনিয়ে ওঠে। রাধিকানাথ ধরবার আগেই নন্দিতা ধরে এবং বলে চলে, হ্যাঁ বাড়িতে আছেন, একটু ব্যস্ত আছেন, বলুন কি বলবেন। ও, আমাকে বললে হবে না? কিন্তু আমি তার মেয়ে, যা বলবার তাকে একবার চাই। আচ্ছা ডেকে দিচ্ছি। কি নাম বলবো? বিশ্ব বেকার সংস্কৃতি সংস্থা। আচ্ছা ধরুন 1 মিনিট। কষ্টে হাসি চেপে বাবার দিকে রিসিভারটা এগিয়ে দেয় নন্দিতা। বাবা, বিশ্ব বেকার সংস্কৃতি সংস্থা। রাধিকানাথ সেটা হাত দিয়ে চাপা মেজাজি গলায় বলেন, কই ভাগাতে পারলে না? পারতাম যদি তুমি এখানে বসে না থাকতে। নন্দিতা হাসতে থাকে এবং উৎকর্ণ থাকে বাবার কথার ধাঁচের দিকে। খুব উৎকর্ণের কারণ অবশ্য নেই। রাধিকানাথ বেশ চড়াচড়া গলাতেই বলে চলেছেন, না না মাফ করবেন, সময় একেবারে নেই। কি করব বলুন? উপায় কি? কি আশ্চর্য! রাধিকানাথ বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কবি নেই বাংলাদেশে? ঠিক আছে, না থাকতে পারে, কিন্তু উপায় কি? ওই দিন আমার অন্য কাজ রয়েছে। নন্দিতার কর্ণগোচরের উদ্দেশ্যেই বোধ হয় ঝাঁজটা বেশি। তাছাড়া বাস্তবিকই কাজ রয়েছে রাধিকানাথের। তাই বারবার বলেন, সময় নেই, মাফ করবেন। একদিনে 2টো সভা করি না আমি। কিন্তু করি না বললেই যদি ছাড়ান পাওয়া যেত।
রাধিকানাথের সময় নেই, কিন্তু তাদের তো অগাধ অনন্ত সময়। রাধিকানাথের কাজ আছে, কিংবা তারা যে বেকার। তাছাড়া তারা সংস্কৃতির ধারক বাহক, তাদের কবির ওপর একটা দাবি নেই। অতএব শেষ পর্যন্ত বলতেই হয় রাধিকানাথকে, আচ্ছা ঠিক আছে। রিসিভারটা নামিয়ে রেখে রাধিকানাথ মেয়ের দিকে একটি প্রাঞ্চল দৃষ্টি হানেন, যার অর্থ হচ্ছে, দেখলে? নন্দিতা তো দেখছেই। তাই নন্দিতা মৃদু হেসে বলে, ছাড়বে না জানতাম। সংস্কৃতির ধারক তো, অন্যের অনিচ্ছের বন্ধ দরজায় তুরপুন চালিয়ে ছ্যাদা করে ঢুকে পড়াই কাজ যাদের। কি বললি? কিছু না, কিন্তু বাবা, এইবার তোমায় চান করতে যেতে হয়। আবার হয়তো কেউ এসে পড়বে, নয়তো ফোন। রাধিকানাথ ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে পড়েন। রাধিকানাথ আর চান করতে চান, কিন্তু মনের মধ্যে অবিরত পাক দিতে থাকে মেয়ের ব্যঙ্গোক্তি। কানের পর্দায় যেন ধাক্কা মারছে এখন। যদিও ওই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার স্বরূপ বুঝত। রাধিকানাথের মেয়েও সব অদৃশ্য পক্ষদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা স্বরূপ বোঝাতে বয়স বসেছে তার বাবাকে। টের পাচ্ছে না তা থেকে রাধিকানাথ তার মেয়ের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার স্বরূপটা বুঝে ফেলছেন। এই কথা মুখের ওপর বলছে নন্দিতা। রাধিকানাথ একটা কাগজের সাব এডিটর বলেই তাকে নিয়ে এত টানাটানি। রাধিকানাথের এই দীর্ঘ জীবনব্যাপী কাব্য সাধনাটা কিছুই নয়। বোঝা যাচ্ছে অন্তত রাধিকানাথের মেয়ের কাছে কিছুই নয়। তা নইলে সেটা নন্দিতার সন্দেহের গণ্ডি অতিক্রম করে স্থির বিশ্বাসের ভূমিতে দাঁড়াতো না। আমার তো তাই বিশ্বাস। রাধিকানাথ শাওয়ারের নিচে মাথাটা পেতে দাঁড়িয়ে রইলেন অন্যমনস্ক মতো, যেন বাইরের জলের ভিতরের দাবাদাহ প্রশমিত হবে। আশ্চর্য, বাপ সম্পর্কে এমন অশ্রদ্ধার মন্তব্য করতে বাজলেও না নন্দিতার। জ্ঞানচক্ষুর বড়াই। তো সেই জ্ঞানচক্ষুতে ধরা পড়ল না দেশের লোকের কবি রাধিকানাথের জন্যে মাথা ব্যথা নেই? মাথা ব্যথা দৈনিক মহৎ ভারতের সহ সম্পাদক রাধিকানাথের জন্য। এই পরম সত্যের বাণীটি রাধিকানাথের মুখের ওপর ছুঁড়ে মারাটা কি পরিমাণে নির্মম লজ্জালতা! সন্তানের হাত থেকে আসা আঘাত এত যন্ত্রণাদায়ক। রাধিকানাথ কি তবে যাচাই করে দেখবেন নিজের মূল্যের পরিমাণ? অথচ রাধিকানাথের জ্ঞানচক্ষু সম্পন্ন মেয়ে একচক্ষু হরিণের মতো একটা দিকই দেখছিল। স্বপ্নেও ভাবেনি তার এই স্থির বিশ্বাসের পাথরের চাইটা সেই সব মতলববাজ অদৃশ্য পক্ষের উপর না পড়ে তার সরল বিশ্বাসী এবং মানুষের ভালোবাসার প্রতি আস্থাশীল বাবার ওপর গিয়ে পড়েছে। তখন বাবার মুখটাও ভালো করে লক্ষ্য করেনি নন্দিতা। তাকে ঘর থেকে ভাগাবার চেষ্টাই করেছে, কারণ হঠাৎ কেউ এসে পড়ার আশঙ্কা নয়, নিশ্চয়ই একজন এসে পড়ার আশা ছিল। বুকের মধ্যে ঠিপ ঠিপ করছিল আশাটা। রাধিকানাথকে চান করতে পাঠিয়ে নিশ্চিত হলো ঘড়ির দিকে তাকালো। তারপর সে ঘরে ঢুকলো। সে সেই ধপ করে বসে পড়ে বলল, সারা সকাল এত কার সঙ্গে টেলিফোনে আড্ডা মারো? যখন রিং করি এঙ্গেজ সাউন্ড। নন্দিতা ভ্রুভঙ্গি করে, আহা, আমি যেন সকাল থেকে টেলিফোন নিয়ে বসে আছি। কেন, বাবাকে প্রধান অতিথির পদে বরণ করার জন্য বড়মাল্য হাতে ফাংশনের দল নেই? পার্টির পর পার্টি। সত্যি নন্দিতার প্রধান অতিথি বলে ওঠে, বড্ড বেশি সভা করছেন তোমার বাবা। কাগজ খুললে 10টা সবার মধ্যে 6টায় তোমার বাবা। হেলথ খারাপ হয়ে যাবে। তাতে কি, সভাকারীদের সভাটা তো উজ্জ্বল হবে, বিস্তৃত বিবরণটা তো কাগজে বেরোবে। বাস্তবিক এত রাগ হয় বাবার ওই ইয়ের সুযোগ নিয়ে কিভাবে ভাঙিয়ে খাচ্ছে সবাই ওকে। বাবার ধারণা, কবির প্রতি এত শ্রদ্ধা সম্মান তাদের, টার্গেটটি যে কে বুঝতেই পারে না। চোখে ধরিয়ে দিলেও মানতে চান না। বাবার বোকামি না হলে বাবা ইয়ে বলে নন্দিতা সৌজন্য করে। তবু
নন্দিতার প্রিয় বান্ধব বলে ওঠে, এই নন্দিতা, এটা বোধহয় তুমি ঠিক বলছো না। এতটা নয়। দেশের লোকেরা, কবি, সাহিত্যিক এদের খুব ভালোবাসে। সবাই দেখতে চায়, নিয়ে গেলে দর্শনার্থীর ভিড় জমে। হতে পারে। নন্দিতা হেসে উঠে বলে, এক্ষেত্রে কিন্তু আমার অনুমানে নির্ভুল। আমি তো হিহি বাবার একটা বিশেষণই আবিষ্কার করে ফেলেছি। বাবাকে বলি চাপরাশি। বাবা কিন্তু মানে বুঝতে পারেন না, বলেন, চাপরাশি চাপরাশি করিস কেন রে নন্দা? তুমি একটি পয়লা নম্বরের অভদ্র মেয়ে, আগন্তুক বলে ওঠে। বাবা না তোমার? তাতে কি, পৃথিবীতে যে চিনে ফেলেছি। সত্যি, ওই চাপরাশটা খুলে পড়ুক, দেখবে এই সব শ্রদ্ধা, সম্মান, কবি, প্রেম স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। পাড়ার ছেলেরা পর্যন্ত ওকে ভুলে গিয়ে মেয়র আর মন্ত্রী খুঁজে বেড়াচ্ছে। বাহ, চমৎকার! পাড়ার ছেলের ওপর তো দেখছি অসীম শ্রদ্ধা তোমার। নিজের ভবিষ্যৎ খুব অনুকূল বলে মনে হচ্ছে না? প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জয়লাভই বীরপুরুষের কাজ। বীরপুরুষ শব্দটা তো ঐতিহাসিক। ইতিহাসের পাতা থেকে নামিয়ে আনার চেষ্টা করো। জানো না, বীরভোগ্যা বসুন্ধরা? ওটা বোকা বোঝানোর ছল। আসলে বসুন্ধরা চতুর্ভোগ্যা। কিন্তু বাজে তর্ক থাক, আমাদের ব্যাপারটা কি ভাবছো তাই বলো। সব ভাবনাটা আমিই ভাববো? বেশ, আমিই ভাবছি। এই দণ্ডে গিয়ে বলছি তোমার বাবাকে। থাক, অত বাহাদুরিতে কাজ নেই। বলবে ধীরে সুস্থে। সেবারে তোমার সরস্বতী পুজোয় প্যান্ডেলের কেলেঙ্কারিতে বাবা তোমার ওপর হার চটে গেছেন, কিন্তু আমি বেচারা সবচেয়ে নির্দোষ ছিলাম। সে কথা কে বোঝাবে? কিন্তু যাক, আমার শর্তটা মনে আছে তো? জীবনে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না। ঠিক আছে। বেহায়া ছেলেটা একটি বঞ্চনাময় হাসি এসে বলে, কথা দিচ্ছি, কেবল অসাংস্কৃতিক অনুষ্ঠানই চালিয়ে যাব। নন্দিতা চাপা রাগের গলায় বলে, এই দণ্ডে বিদায় হও, অভব্য কোথাকার। যেতাম না, শোধ তুলে যেতাম এই অপমানের, কিন্তু তোমার বাবা আসছেন। বাবা? এই সমীর, লক্ষ্মীর শিগগির প্লিজ। আমিই বলবো, মুড বুঝে বলবো। বাবার মুড লক্ষ্য করছিল নন্দিতা। কীভাবে পারবে কথাটা, কিন্তু মুড আর পায় না। অথচ হঠাৎ ছপ করে বলে ফেললে হয়তো বলা হয়েই যেত, যেমন ছপ করে বলে ফেললেন রাধিকানাথ। বুঝলি নন্দা, ভারতের অফিসের দরজায় সেরাম ঠুকে চলে এলাম। মহৎ ভারতের দরজায় সেরাম ঠুকে চলে এলাম, এ আবার কেমন তর ভাষা? নন্দিতা অবাক হয়ে তাকায়। রাধিকানাথ যেন ক্যানভাসের যান্ত্রিক গলায় গড়গড়িয়ে বলে ফেলেন, বললাম, এই রইল তোমার সব সাব এডিটারি। এত ইয়ে হয়ে কখনো থাকা যায়? একটা কথা থাকে না, কোনো পরামর্শ কেউ গায়ে মাখে না, অথচ খেটে মরো ডবল। না পোষালো না আর, ছেড়ে দিয়ে চলে এলাম। ছেড়ে দিলে? কাজ ছেড়ে দিলে? নন্দিতা অবাক হয়ে কুল পায় না, কিন্তু রাধিকানাথ আত্মস্থ। দিলাম? অপমান সয়ে টিকে থাকতে পারে মানুষ? নন্দিতা আরও অবাক হয়। বাবার ওই কাগজের অফিসে কোনোদিন তো কোনো মতবিরোধ ঘটতে শোনেনি বাবার। হঠাৎ এমন কি ঘটনা ঘটতে পারে? অথচ এই মুহূর্তে জিজ্ঞাসা করাও যায় না। বোঝা গেল না। সমীরও সেই কথাই বলে, বোঝা যাচ্ছে না। মাঝখান থেকে আমাদের ব্যাপারটাই গুবলেট হয়ে গেল। আহা, গুবলেট আবার কি? বাবা মহৎ ভারতের কাজ ছেড়ে দিয়েছে বলে আমরা বিয়ে করব না? করতে দেরি হবে। ওর এই মন মেজাজ খারাপের সময়। যাক, তুমি আবার মন মেজাজ যাচ্ছে তাই করে বসো না। বাবাকে নিয়েই ভাবনা। ভয় নেই তোমার, বাবা ফাংশন টাংশনেই দিব্যি ভুলে থাকবেন। অন্য অসুবিধে আর কি, বাড়ি ভাড়ায় আয়টা তো রয়েছে। নন্দিতা কি বলতে গিয়ে হঠাৎ থেমে যায়, তাকিয়ে থাকে ঘাড় ফিরিয়ে। কি হলো, কি বলছিলে? বলছি, ফাংশনে কি আর কেউ ডাকবে বাবাকে? সমীর বলে ওঠে, বাজে কথা বলো না, আর তোমার ওই সন্দেহের কথাটি যেন এক্ষুনি বাবাকে গিয়ে বলো না। হয়েছে, মারছে মাসির দরদ। যাক, কিছুদিন গা ঢাকা দিয়ে থাক, যখন তখন এসো না। বাবা তো বাড়ি থেকে বেরোচ্ছেই না।
তোমায় দেখলে হয়তো। কথাটা নন্দিতার সত্যি। বাড়ি থেকে বেরোচ্ছেন না রাধিকানাথ। বলছেন নিজের কাজ করবার সময় তো পাইনি কখনো ভালো করে, এবার নিজের দিকে তাকাই একটু। তাকাচ্ছেন তাই রাধিকানাথ, নিজের দিকে তাকাচ্ছেন। সারাক্ষণ কবিতার খাতা নিয়ে বসে আছেন। অসুবিধেও নেই, ব্যাঘাত আসছে না কোনোখান থেকে। যেন প্রতিমা বিসর্জনের শেষে পুজো মণ্ডপ। ঢাক ঢোল ঘণ্টা কাসর জগৎঝম্প গেছে থেমে। আয়োজন করে প্রণাম করতে আসা দূরের কথা, পথে যেতে যেতে কেউ থমকে দাঁড়াচ্ছেও না। কে জানে কেমন করে কোন তারে বেতারের বার্তা রটে। মোট কথা রটেছে, টের পাওয়া যাচ্ছে সেটা। টেলিফোনের রিসিভারের গায়ে ধুলো জমে। রাধিকানাথের ধোপ দুরন্ত ধুতি পাঞ্জাবি চাদরের পাট ভাঙা হয় না। আর সেটা হয় না বলেই হয়তো রাধিকানাথই কেমন ভাঙাচোরা দেখায়। এতদিন যেন চাপরাশি শব্দটার মানে বুঝতে পারছেন রাধিকানাথ। মাঝে মাঝেই ধরা পড়ে সেটা তার কথাবার্তায়। যাচ্ছে দিন সপ্তাহ মাস, মাসের পরে মাস, সেই মানেটা যেন পাথর কেটে বসছে। নন্দিতার বাবার তবে এতদিনে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে। অতএব বলতে পারা যায় নন্দিতা খুশি হয়েছে। কিন্তু নন্দিতাকেও তো ভাঙাচোরা দেখাচ্ছে কেন আজকাল? নন্দিতা কেন বাবার দিকে তাকাতে পারছে না আজকাল? নন্দিতা আগে হঠাৎ হঠাৎ একদিন বলতে চেষ্টা করেছিল, বাবা তুমি সারাদিন বাড়িতে বসে আছো, কেবল কেউ ডাকলো না। আর যেই একটু বেরিয়েছ অমনি ফোন। কি না বেহারা থেকে বলছি, নাম বলবে না কিছুতে। যেন বেহারা একমাত্র তিনিই আছেন। যত বলি আমি তার মেয়ে, যা বলবার আমায় বলুন, কিছুতেই না। রেগে মেগে দিয়েছি আচ্ছা করে শুনিয়ে। বেহালা হাওড়া দমদম উত্তরপাড়া সব পার্টিকে আচ্ছা করে শুনিয়ে দিয়েছে নন্দিতা। কিন্তু লক্ষ্য করছে ওর বাবা বড় আচ্ছা করে ওর কথা শুনছেন। দৃষ্টিটা অস্বস্তিকর। তাই সে হঠাৎ হঠাৎ ফোন আসার গল্পটা ক্রমশ ভুলে যাচ্ছে নন্দিতা। রাধিকানাথই বরং হঠাৎ করে বলে, না, স্বীকার করতেই হবে তোদের এই যুগটা বুদ্ধির যুগ। অবান্তরই বলে বসেন। কিন্তু নিজের যুগের বুদ্ধির প্রশংসায় খুশি হতে পারছে না কেন নন্দিতা? নন্দিতা কোনোদিনও সমীরের কাছে আসেনি, সমীরই যায়। তাই সমীর তদব্যস্ত হয়। এ কি তুমি? আর এই অসময়ে? অপমান বোধ করছি সমীর। আমি আসা মানেই তো সুসময়। অপরাধ স্বীকার করছি, কিন্তু সমীর কি কি হলো বলো তো? সমীর অনেক দিন তো তোমার সাংস্কৃতিক উৎসব করো না। সামনের পয়লার আষাঢ়ে মেঘদূত উৎসব করতে পারবে? সমীর ওর নিচু করে থাকা মুখটার দিকে তাকায়। তারপর আসতে বলে, শর্তটা প্রত্যাহার করে নিচ্ছ? নিচ্ছি। নন্দিতা, তোমার ভবিষ্যৎবাণী সফল হওয়ায় তো তোমার খুশি হওয়ারই কথা। সমীর দোহাই তোমার, থামো। কিন্তু এই শোনো, তুমি নিজে যাবে না খবরদার। তোমার ক্লাবের এই সাধারণ সম্পাদক না কে যেন, তাকে পাঠাবে। তুমি শুধু টেলিফোনে যোগাযোগ করো। নন্দিতার বড় বড় দু চোখের কোণে দুফোঁটা জল নামে। নন্দিতা চুপ করে যায়।